পরে যখন ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট আসে, আই ওয়াজ সো মাচ সারপ্রাইজ। এবং আমি ওই সময়, এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি আমার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করছিলাম যে এখন ওনার জ্ঞান ছিল, উনি 20 দিনে 134তম হয়ে গেছিল, মানে পড়ে পড়ে উনি। 20 দিন প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 134তম হয়েছিল। আমি কিন্তু এর ভিতরে প্রায় 4000 পেজ পর্যন্ত তুলনামূলক ধর্মতত্ত্বের বই পড়ছি। এমন একটা পর্যায়ে চলে আসি আমার কিন্তু ইংরেজি ফার্স্ট পেপারের ভিতরে কোন শব্দ এই বইতে কয়বার আছে এটাও ধারণা ছিল। জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই সংগ্রাম। প্রত্যেকটা মানুষের কিছু স্বপ্ন থাকে, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষা দেয় তাদের সবচেয়ে বড় স্বপ্ন থাকে ইউনিভার্সিটিতে পড়া। এবং ইউনিভার্সিটির কথা যদি আমরা ধরি, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবারই স্বপ্ন। তো এইরকম স্বপ্নজয়ী কিছু মানুষদের, যারা হচ্ছে স্বপ্নকে জয় করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তাদের কথা শুনবো। এবং আজকে আমাদের এই যে স্বপ্ন জয়ের একজনের যে জীবন কাহিনী নিয়ে শুনবো। তার নাম হচ্ছে সাব্বির আহমেদ, এবং তার কাছেই মূলত তার আসলে যে এই অ্যাডমিশন জার্নিটা এবং তার পড়াশোনার লেভেলটা কেমন ছিল সেই সব সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এখন কোন ডিপার্টমেন্টে পড়ছেন, এবং আবার নামটা সহ যদি একটু বিস্তারিত বলতেন। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ ডিপার্টমেন্টে 2য় বর্ষে। ধন্যবাদ। আচ্ছা, এখন আমি হচ্ছে যেহেতু আসলে অসংখ্য শিক্ষার্থী যারা রয়েছে তারা আসলে আপনার জীবন সম্পর্কে জানাটা তাদের জন্য একটা বড় মোটিভেট হয়ে দাঁড়াবে, যেহেতু আপনি অনেক স্ট্রাগল করে এখানে এসেছেন। তো আমার আমি একটু শুরু করতে চাই আপনার স্কুল জীবন থেকে, যে আসলে আপনার স্কুল জীবনটা কেমন ছিল, কেমনটা তোরাই উতরাই পার হয়ে আপনি আসলে পড়াশোনাটা করেছেন, সেটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। আচ্ছা, ধন্যবাদ। অনেকদিন পর আপনি আমার স্কুল জীবন সম্পর্কে বলার জন্য কিছু সুযোগ করে দিয়েছেন। যদিও এই যে কাহিনীগুলো বা এই জার্নিগুলো আমার স্কুল থেকে বর্তমানে আমি যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি, তো অনেক ক্ষেত্রে হয়তো এটা কারোর সাথে শেয়ার করা হয়নি। এখন আপনি জানতে চেয়েছেন বা সবাইকে জানার একটা সুযোগ করে দিয়েছেন, আমিও নিজেকে গর্বিত মনে করছি এটা বলতে পেরে। তো আমি যদি আমার স্কুল সম্পর্কে বলতে চাই, আমার আরও একটু পিছনে যাইতে হবে। আমি বাংলাদেশের একটি, বলতে পারেন যে উপকূলবর্তী একটি জেলা সাতক্ষীরা, সেইখানে আমার মানে বাসস্থান আর কি। আমি ওইখানে থেকে বড় হয়েছি। সাতক্ষীরার আমার থানা ছিল কলারোয়া, তো ওইখানে আমি আমার শিক্ষা জীবনের অনেকগুলো স্তর শেষ করেছি। আমি প্রাইমারি লেভেলে একেবারে প্রথম দিকে ছোট বয়সেই বলতে গেলে একেবারে স্কুলে ভর্তি হই। দেখা যাচ্ছে আমাদের গ্রামের দিকটাতে যদি একটু চিন্তা করেন, তো ওইদিকে বাচ্চারা মনে করেন 6 বছর হচ্ছে একটা পারফেক্ট লেভেল ভর্তি হওয়ার। তো কেন জানি না আমার হচ্ছে ভর্তি করার সময় 5 বছরে হচ্ছে আমার শিশু শ্রেণীতে আমি ভর্তি হই। তো আস্তে আস্তে ওইখান থেকে আমার জার্নি শুরু। পারিবারিকভাবেই তো জানেন, প্রথম শিক্ষক বা এটা তো মাই থাকে, তো আম্মুর কাছ থেকে হাতে খড়ি ওইভাবেই। তারপরে কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে যে আব্বু আম্মুর একটা ইচ্ছে ছিল যে আমার একটা ছেলে হয়েছে বা আমার প্রথম সন্তান এ পড়ালেখা করবে এবং ভবিষ্যতে কিছু শাইন করবে, এইটাই আর কি। পরবর্তীতে একটা কথা আমার বলতে হবে, আমি কখনোই ভালো স্টুডেন্ট ছিলাম না সত্যি বলতে, কিন্তু আমি পরিশ্রমী ছিলাম। এই কথাটা আমার ক্ষেত্রে অনেক কাজে লেগেছে। আমি ভালো স্টুডেন্ট ছিলাম না, বাট সবাই বলতো যে হ্যাঁ মোটামুটি ভালো, বাট পরিশ্রমী। এই পরিশ্রমী কথা এবং মোটামুটি ভালো এই কথাটাই মূলত আমার জীবনে অনেক ক্ষেত্রে সাহায্য করেছে। তো প্রাইমারি লেভেলে আমি একটা স্কুলে পড়তাম, গ্রাম্য একটা, মনে করেন প্রত্যন্ত এলাকাতে, যেহেতু আমি মানুষ হয়েছি উপকূলবর্তী সাতক্ষীরা সম্পর্কে নিশ্চয়ই জানেন। এবং তো ওই ক্ষেত্রে আমি প্রথমে পড়তাম হচ্ছে কাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের একটি প্রাথমিক বিদ্যালয়ে। তো ওইখানে আমার শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা শেষ করেছি। তো একেবারে প্রথম দিকটাই যদি একটু দেখেন, এটা একটু বলতে চাই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের গ্রাম বলেন আর প্রাইমারি বা প্রাথমিক লেভেলে যদি পড়ালেখাটা দেখেন, তো ওইখানে রেজাল্টটা ম্যাটার করে। রেজাল্ট বলতে আমরা কি বুঝি? রেজাল্ট বলতে আমরা কিন্তু বুঝি যে ওইখানে আমার রোল বা শ্রেণী রোল যেটা থাকবে, যদিও শহরে স্বনামধন্য অনেক স্কুল কলেজে কিন্তু এটা ফলো করা হয় না যে আমার রোলটা কেমন হচ্ছে না, মানে কিন্তু 1 2 3 এর মধ্যে থাকতে এক হবে দুই এরকম তিনের, একটা যে pressure। হ্যাঁ আপনি যেটা বললেন 1 2 3-এর ভিতরে থাকতে হবে এরকম একটা প্রেশার। তো আমি যখন ক্লাস 1-এ পড়তাম, আমার রোল ছিল 48, অ্যান্ড ওইখানে স্টুডেন্ট ছিল কিন্তু টোটাল 60 জন। 60-এর ভিতরে আমি 48 ছিলাম। তো ওই সময় থেকে ভর্তি হয়েছি। তো পরবর্তীতে ক্লাস 2-তে আসি 46 হয়। পরবর্তীতে এবার যে গ্রাজুয়ালি যে আমার ইমপ্রুভটা আসছে এইখানটায়, যে আমি প্রতিনিয়ত চেঞ্জ করেছি। যেমন আপনি যদি মার্কেটিং এর ক্ষেত্রে দেখেন যে মান ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে আমার মানটাকে কি করতে হবে, যদি আমি একটা পণ্যের মানটাকে যদি বাড়াইতে চাই, তাহলে কিন্তু আমাকে নিরবিচ্ছিন্নভাবে মানটাকে ধরে রাখতে হবে। এখন আমি কি, তো ওই ক্ষেত্রে আমি কিন্তু আমার নিজের ভিতরে যে এনরিচ করা, যে আমার নিজের যে
জানা যে পরিধি, এটা থেকে আমি যদি এনরিচ করার চেষ্টা করেছি কিভাবে, আমি কিন্তু যখন আমার 48 রোল ছিল ওইখান থেকে আমি যখন পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হই, তখন কিন্তু আমার 14 রোল বা এরকম আসে। তারপরে হচ্ছে 9, এইভাবে দেখা যাচ্ছে। আমি রোলগুলো এজন্য বলছি যে গ্রামের পার্সপেক্টিভে যেহেতু প্রাথমিক বিদ্যালয় নিয়ে রোলটা প্রাধান্য দেয়, তো এই জন্য আপনাকে কিন্তু এটা বলতে হবে। এরপরে আমার হচ্ছে 9, তারপর হচ্ছে দেখা যাচ্ছে আবার একবার হচ্ছে আরো 2 বেড়ে গেল। তো 2 বেড়ে যাওয়ার পরে আমি খুব হতাশ, কান্নাকাটির মতো একটা অবস্থা। যেহেতু আব্বু আম্মু মানে গ্রামের এই পার্সপেক্টিভে সে মুখ দেখাবে কি করে, তারা মুখ দেখাবে কি করে, এরকম একটা লজ্জা নিজের ভিতরে, যে আমাকে তো টিচাররা সামনে রাখলো না। যেমন আমাদের হচ্ছে আহ স্কুলে হচ্ছে দেখুন 10 রোল পর্যন্ত যারা হইতো তাদেরকে হচ্ছে পুরস্কৃত করা হইতো। এখন আমি তো পুরস্কৃত ওর ভিতরে নাই। এখন আব্বু আম্মু যারা পাইছে, এখন ওই যে হয় না, এখন পাশের বাসার কে কি বলবে, এই যে ভাবনা চিন্তা কিন্তু আব্বু আম্মুর ভিতরেও কিন্তু এটা ছিল। এখন সেই দিকটাতে আমার ভিতরে একটা গিল্টি ফিল হইতো যে আমি তাদের যে কাঙ্ক্ষিত যে স্বপ্নটা ছিল আমি কিন্তু সেখানটাই পূরণ করতে পারিনি। এবং পরবর্তীতে আমি আরো হার্ড ওয়ার্ক করে দেখা যাচ্ছে যখন আমি ক্লাস 5-এ উঠি তখন কিন্তু আমার রোল 7 হয়। এবং এই জায়গাটায় আমি কিন্তু তখনও মোটামুটি ভালো, এবং আমি জাস্ট পড়ি এবং দেখা যাচ্ছে পরীক্ষার খাতায় ওটাকে তুলে দিয়ে আসি, ওই পর্যন্তই শেষ। নিজের যে জ্ঞানের পরিধি বাড়ানো বা এটা কিন্তু আমার অতটা নিজের ভিতরে, এখন যেমন হচ্ছে আমার ইউনিভার্সিটিতে এসে আমি বুঝি যে আমার এইভাবে জানা দরকার, আমার বাস্তবিক জ্ঞানগুলো আমি আমার একাডেমিক জ্ঞানগুলো একত্রিত করতে পারি। হাউ ক্যান উই রিলেট দিস উইথ লাইফ। তো এরকম আমার যখন হয়, পঞ্চম শ্রেণীতে হচ্ছে এই পয়েন্টটা আপনি একটু মনে রাখা চাই। পিএসসি তে আমি হচ্ছে 4 পয়েন্ট পাই, জিপিএ 4, যেটা ছিল এ গ্রেড একেবারে, যে এ গ্রেডের যে মিনিমাম লেভেলটা, মিনিমাম কোয়ারি যেটা থাকে ওইটা পূরণ করে, সর্বশেষ যেটা আর কি, ওইটা আমি পূরণ করার চেষ্টা করেছি। এরপরে কিন্তু আমি যখন ষষ্ঠ শ্রেণীতে উঠি, তো এইখানটা একটা মজার কাহিনী আমি বলতে চাই, যা শুনছে আর কি। মজার কাহিনী বলতে, আমার শ্রেণী রোল ছিল, আমি সবগুলো একটু রোল দিয়ে বর্ণনা করার চেষ্টা করছি, কারণ এটা আমি গ্রামের পার্সপেক্টিভে মানুষ হয়েছি, কারণ ওই পার্সপেক্টিভে রোলটাকে প্রাধান্য দেওয়া হয়তো। এখন মার্কস কত হয়েছে না হয়েছে এটা, এবং রোল অনুযায়ী কিন্তু মার্কসটাকে ডিভাইড করা হয়েছে। আমার থেকে ওর রোল কম, তার মানে হচ্ছে ওর মার্কস বেশি। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটা বিষয় বলে রাখি, যেমন রোলের বিষয়টা হয়তো অনেকে আপনারা শহর এবং গ্রামের মধ্যে পার্থক্যটা কি, শহরে কিন্তু রোলের কোনো বিষয় না এখানে, মানে রোলটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় না, প্রাধান্য দেওয়া হয় আসলে সে কত মার্ক পেলো, সে 98 পেলো নাকি 99 পেলো, এটা নিয়ে অনেক পারাপারি, আন্টিদের মধ্যে একটা যুদ্ধ বলতে গেলে। আর গ্রামের পার্সপেক্টিভে আসলে কত নাম্বার পেলো এটাকে প্রাধান্য দেওয়ার চেয়ে মূলত রোলটাকে প্রাধান্য দেওয়া হয়, যে আসলে তার রোল কত, তার 1 2 3 4 5-এর মধ্যে আছে কিনা, এবং যারা 5-এর মধ্যে থাকে তাদেরকে মেধাবী শিক্ষার্থী ধরা হয়, এটাই। তো জেনি আর কি, বা সাব্বির ভাই জেনি ভাই বিষয়টা আর কি ক্লিয়ার করলো। আচ্ছা, তারপরে তো আমি যখন ষষ্ঠ শ্রেণীতে উঠি, তো আমাদের হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে যখন একটা অ্যাডমিশন টেস্ট টাইপ হইতো আমাদের হাই স্কুলে, ওই পরীক্ষার এখানে একটা মজার কাহিনী ছিল। সেটা হচ্ছে আমার পরীক্ষা দেওয়ার পর আমার রোল আসছে 28। 28 আমি পরীক্ষা দেওয়ার পর, তো অনেকদিন পর, এটা হচ্ছে আমার পিএসসি সমাপনী পরীক্ষা, যেটা বৃত্তি পরীক্ষা বলতাম আগে আমরা, যদি ওই পরীক্ষাটা আস্তে আস্তে আমাদের থেকে শিক্ষা ব্যবস্থার কারণে ওইটা নাই। তো আমি কিন্তু বারবার একটা কথা বলেছিলাম প্রথমে, যে আমি কিন্তু অতটা ভালো স্টুডেন্ট ছিলাম না, আমার অন্য দিকে একটু প্যাশন ছিল, আমি খেলাধুলা করতে পছন্দ করতাম, বেসিক্যালি ফুটবল খেলা করতে অনেক পছন্দ করতাম। তারপরে ধরেন গ্রামের পার্সপেক্টিভে আমার ছোটবেলা থেকে পাখি পোষার একটা শখ ছিল, মানে আমার থাকবে বাসায় একটা, এইসব যে শখগুলো ছিল, তো অনেক ক্ষেত্রে ওইগুলোর দিকে একটু ফোকাস ছিলাম, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটাকে বলে। এখন ওই ক্ষেত্রে আমার যখন 17 রোলটা আসে, তখন আব্বু আম্মু একটু হয়, ডিসঅ্যাপয়েন্ট হয়। পরবর্তী বছর আমি অগ্রিম একটু, মানে অনেকে বোঝায় যে তোর রোল এমন আসতে পারে ক্লাস 8-এ। তো ওই টাইমে 15 রোল ছিল। এরপরে 8-এ আমাদের সময় জেএসসি পরীক্ষাটা হইতো, জুনিয়র স্কুল সার্টিফিকেট, যেটা রিসেন্টলি হচ্ছে হয় নাই। আমরা হচ্ছে জেএসসি পরীক্ষার সপ্তম ব্যাচ ছিলাম, জেএসসি পরীক্ষা মানে শুরু হওয়ার পর থেকে আমরা সপ্তম ব্যাচ ছিলাম আর কি। তো ওই টাইমে জেএসসি পরীক্ষাটা আমরা দিই। পরীক্ষাটা দেওয়ার পরে আমি মোটামুটি পড়ে গেছি, আমি তখনও মোটামুটি ভালো স্টুডেন্টই। এখন কিন্তু আমি বলছি কি, নিরবিচ্ছিন্নভাবে কিন্তু আমার নিজের ভিতরে যে মানটাকে পরিবর্তন করা দরকার, আমি নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তন করার চেষ্টা করেছি। এখন একটা ভালো পণ্য যেমন আমাদের দিতে গেলে নিরবিচ্ছিন্নভাবে মানটা পরিবর্তন করতে হয় ধারাবাহিকভাবে, এখন আমার ক্ষেত্রে ওই মানটা আমি করার চেষ্টা করেছি। এখন আমার যখন জেএসসি পরীক্ষা দিই, তখন কিন্তু আমার আপনার রেজাল্ট ছিল 4.50, এবং আমার পিএসসি তে 4 পয়েন্ট, মানে একটু আপগ্রেড হয়েছে আর কি। একটু আপগ্রেড হয়েছে। 0.5 বলতে পারেন, যে 0.50 আর কি, এটা আপগ্রেড হয়েছে। এখন এটা হওয়ার পরে নিজের ভিতরে একটা স্প্রে আছে, আমরা কিন্তু টিচারদের থেকে যখন ভালো প্রশংসা পেতে থাকি, যে ছেলেটা গ্রাজুয়ালি সে ভালো কিছু করছে, এখন টিচাররা চায় ওই ছেলেটাকে আরো এফোর্ট
আরো অনেক কিছু দিয়ে তাকে যেন আরো ভালো কিছু করার সুযোগ করে দেওয়া হয়। এখন আমার ক্ষেত্রেও টিচাররা তখন একটু নোটিস করছে। এখন ওই যে হয় না, এবার নবম শ্রেণীতে যখন আমার হয় তখন রোলটা অলমোস্ট 7-এ চলে আসে। এখন আমার রোল 7-এ চলে আসে, আবার ওই যে 7-7 লাকি নাম্বার মতো। মানে এটা ক্লাস 9 এ সাথে চলে আসে রোল। ক্লাস 9-এ আমার রোলটা ওই যে 28 থেকে আবার 7-এ চলে আসে। ওই যে প্রাইমারি স্কুলে যখন 48 থেকে 7-এ চলে আসছিল, এইখানে হিসাব 8 থেকে আমার 28 থেকে কিন্তু 7-এ চলে আসে। এখন নিজের ভিতরে একটা স্প্রিয়া, এই ছেলেটা ভালো করছে, টিচার বলতো। এখন নিজের ভিতরে যে প্রশংসা পাওয়ার যে একটা লোভ, অনেক ক্ষেত্রে কিন্তু প্রশংসা পাওয়ার লোভ, এই লোভটা কিন্তু অনেক ভালো। এই লোভটা মোটামুটি সবার থাকা উচিত, যদি আমার লাইফে কিছু হয় আর কি, আমি যে লাইফে ভালো কিছু পাইতে চাই, এবং সেই লোভটা কিন্তু অবশ্যই ভালো হবে। এটা অর্থবিত্তের লোভের থেকে হ্যাঁ, অবশ্যই। এখানে আরেকটা যে আমি ইসলাম ধর্মের কথা যদি বলি, সাহাবীরা কিন্তু আগে হচ্ছে মানে মানে একটা যুদ্ধ লেগে যেত সাহাবীদের মধ্যে, যে কে বেশি ইবাদত করতে পারে এই বিষয়টা। অর্থাৎ আমরা সবসময় মানে লোভটা এমন বিষয়ের উপর করবো, ভালো কিছুর উপরে, যেটা আসলে আমাদের আউটপুটটা ভালো দেয় বা আমাদের সমাজের জন্য ভালো হয়, যেটি সাব্বির ভাই বলেছিল। আচ্ছা, তারপরে আপনার এইচএসসি জার্নিটা কি ছিল এটা? এই জার্নির ক্ষেত্রে তখন নবম শ্রেণীতে আমি মোটামুটি আরো পড়ার চেষ্টা করতাম। তখন অলমোস্ট হচ্ছে অনেক বেশি বেশি বই পড়ছি নবম শ্রেণীতে। পড়ার পরে মোটামুটি অলমোস্ট হচ্ছে ওই টাইম পড়তাম। এবার হুট করে আমি হচ্ছে একটা টিচার আমাকে নোটিস করতো যে এই ছেলেটা পড়ে। টিচার নামটা আমি বলতে চাই, ওনার নাম ছিল সুকান্ত রয় বলে। উনি আমার জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে অবদান রেখেছেন, এবং আমি যে সময় অনেক কিছু বুঝতাম না, উনি অনেক ক্ষেত্রে আমার হেল্প করেছে। উনি বলছিলেন যে তোমার যে কোনো ধরনের, এটা যে কোনো ধরনের সাহায্য হোক, যে কোনো সাবজেক্ট হোক, ফিনান্সিয়াল হোক, যে কোনো বিষয় হোক, তুমি শুধু পড়বা, তোমার রেজাল্ট ভালো করতে হবে, বাকি হেল্প আমি করব। উনি আমাকে নোটিস করতো যে এই ছেলেটা হচ্ছে বাইরে বেশি না গিয়ে একটু পড়ার চেষ্টা করছে। এখন আমি যদি ম্যাথের কথা বলি, ম্যাথে একটু দুর্বল ছিলাম। তো ম্যাথে গ্রুপ ছিল কোনটা, সায়েন্স আর্টস কমার্স? আমি হচ্ছে কমার্সে ছিলাম, হ্যাঁ। কমার্সে আসি, বাণিজ্য শাখায় চলে আসি। ম্যাথে দুর্বল ছিলাম, বাট কমার্সের অলমোস্ট সাবজেক্টে আমার হচ্ছে ভালো মার্কস ছিল, এবং আমি অবশ্যই ওইগুলো ভালো জানতাম। কিন্তু এর ভিতরে আমার সব থেকে কষ্টের একটা জায়গা ছিল, এখনো দেখবেন আমার চোখে চশমা আছে। ওই টাইমে আমি এতক্ষণ পড়ছি, মানে পড়ার পরে আমি মানে পড়তে পড়তে চোখ, মানে চশমা ব্যবহার করতে হয়েছে না? দর্শকবৃন্দ, আপনারা দেখতে পেয়েছেন যে আসলে মানুষ পড়তে পড়তে চোখ ওই হয়ে যায়, এরকম অসংখ্য শিক্ষার্থী আছে। এটা স্বাভাবিক একটা বিষয় আর কি। তো তারপর এসএসসি জার্নিটা একটু সংক্ষেপে। এসএসসি জার্নির ক্ষেত্রে যদি আমি বলি, এখন ওই টাইমে আমার হচ্ছে আমি 3 মাস পড়ালেখা করতে পারি, 3 মাস। এটা কারণ ছিল হচ্ছে চোখে ওই যে সব প্রবলেম হইতো, আমি বেশিক্ষণ যদি বইয়ের দিকে ফোকাস করতাম, আমার চোখে হচ্ছে ঝাপসা দেখার মতো এটা হইতো। তো এখন দেখবেন চশমা ইউজ করি, এখন যদিও আমার সমস্যা নাই, তো আগে ছিল। এখন অনেক বছর কয়েক দুই এক বছর হচ্ছে কন্টিনিউ ডক্টর দেখাইছি। এখনো মাঝে মধ্যে ওই যে বছরে একবার হয়তো চেক আপ একটু দিয়ে আসতে হয় ফলো আপের জন্য। ওই টাইমে আমার আব্বু আম্মু কান্নাকাটি করতো, মানে আমার আব্বুকে অনেক কান্নাকাটি করতে দেখছি, যে আমার একটা স্বপ্ন ছিল যে এই এখন তো পড়ালেখায় ভালো করছে, কিন্তু এই সময় কেন একটা এই বিপদে সময় চোখে সমস্যা, না জানি আইসিসি পার হলে কিনা চোখ কি শেষ হয়ে যায়, এরকম একটা ভয় কাজ করতো বাবা মা। এইটা আপনি ঠিক বললেন যে এই চোখই শেষ হয়ে যায়। উনি আমাকে বলে যে তোর পড়ালেখা করা লাগবে না, দরকার হয় কিন্তু তুই ভালো থাক। এই যে কথাটা, তুই ভালো থাক, পড়ালেখা লাগবে না, এইটা এখন ওই অবস্থায় আমি 3 মাস প্রায় না পড়ি। কিন্তু আমি এই কথাটা এখন বলতে হবে যে 3 মাস আমি অফ ছিল পরীক্ষার আগে, বাট আমি এই 3 মাসের আগে কিন্তু আমার সব বই, আমার কনসেপ্ট, সব বই শেষ করে ফেলেছেন মানে একদম এ টু জেড? হ্যাঁ A to Z কিন্তু আমার বই শেষ। এবং অলমোস্ট আমি বলছিলাম না, আমার রোল 7 ছিল, ক্লাস 10-এ আসার পর আমার রোল 6-এ আসে, এবং ওই সময় কিন্তু আমি অলমোস্ট টপে থাকতাম। অলমোস্ট আমি যে বই শেষ করে ফেলা, এবং টপার হিসাবে আমি কিন্তু প্রতিটা পরীক্ষায় আমি কিন্তু জানতাম, মানে এ করতাম। এখন এই যে আমি যে পুরো জার্নিতে কিন্তু আমি গ্রাজুয়ালি হচ্ছে চেঞ্জ হয়েছে। এখন আমি পরবর্তীতে কি করি, পরবর্তীতে আমি পরীক্ষা দিই, ওই প্রস্তুতি নিয়ে পরীক্ষার 1 মাস আগে আল্লাহর রহমতে আমার চোখ মোটামুটি হচ্ছে স্টেবল হয়ে যায়, আমি পরীক্ষাটা দিতে পারি এবং সাথে সাথে এটা খুশির একটা সংবাদ ছিল যে আমি জিপিএ 5 পাইছিলাম, এবং স্কলারশিপে ছিল আমার, স্কলারশিপ ছিল, এবং আমার উপজেলাতে আমি চতুর্থ ছিলাম। মানে আপনার উপজেলাতে, মানে উপজেলাতে চতুর্থ হয়েছিলেন? আপনার উপজেলা কোনটা? আমার হচ্ছে কলোরা। তো ওই টাইমে আমি হচ্ছে আমার কমার্স থেকে আর কি চতুর্থ ছিলাম, এবং আমি স্কলারশিপও পাইছিলাম। আর হচ্ছে যে এই যে আমার 4.50 তিনটা স্টেপের, পিএসসি, এসএসসি, জেএসসি এবং এসএসসি, এই তিনটা 4.50 এবং 5 এবং স্কলারশিপ। মানে জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে তার রেজাল্টটা। প্রথমে পিএসসি তে ছিল 4 পয়েন্ট, তারপর জেএসসি তে 4.50, তারপরে এসএসসি তে যে প্লাস। আচ্ছা, তো এখন আমি একটা ঘটনা আপনার কাছ থেকে জানতে চাই, যে আপনার স্কুল জীবনে, মানে সেটা হতে পারে একদম ক্লাস 1 থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত, এর মধ্যে ছোট্ট কোনো মজার কোনো ঘটনা আছে কিনা? আমাদের শিক্ষকদের সাথে তো অনেক ঘটনা ঘটে, তো এরকম কোনো বা ইসে পড়তে হয়েছে কিনা, বা এরকম কোনো মজার ঘটনা থাকলে শেয়ার করতে পারেন।
আচ্ছা, শিক্ষকদের সাথে মজার ঘটনা বলতে গেলে অনেকগুলো ঘটনাই বলা লাগে। বেসিক্যালি যদি ঘটনা আমি বলতে চাই, ফার্স্ট অফ অল আমি শিক্ষকদের কাছ থেকে অনেক মার খাইছি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো আমি মায়ের খেয়েছি। এখন একদিন এক শিক্ষক, আমি পড়া জমা দেওয়ার পরে মজার ঘটনা অনেকগুলো ঘটনা ছিল, তো মায়ের খাওয়াটাকে আমি হাইলাইট করার চেষ্টা করছি। এখন অনেকগুলো ঘটনার ভিতরে আপনি দেখবেন, একদিন আমি বসে আছি, হ্যাঁ, এবার পড়া দিয়ে বসে আছি। এখন আমার বন্ধু ওরে পড়া দেখাইতে গিয়ে বইটা ছিঁড়ে ফেলছি। টিচার আপনি ছিঁড়ে ফেলছেন? মানে ওরে যে পৃষ্ঠাটা আমি উল্টো করে দেখাবো, মানে বলবো যে এই পৃষ্ঠা এটা, এখন ওরে যে দেখাবো, দেখাইতে গিয়ে ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে। এবার ও তো আমার সাথে ঝগড়া লেগে গেছে। আমি পড়া দিছি, পড়া দেওয়ার পরে বসে স্যার এসে এমন মার দিল এই জায়গাটায়, দেওয়ার পরে অলমোস্ট আমার 1 মান্থ মতো আপনার এই ব্যথাটা ছিল। 1 মাস ব্যথা ছিল, মানে এমন মার দিছে? এবং আমি তো বাড়িতে দেখাবো না, এই ভয়ে এবার আমি অলরেডি সবসময় টি শার্ট, ঘরে ঘুমায় আছি সবসময় টি শার্ট, একদম টি শার্ট খুলে রাখছি। আব্বু দেখে বলে কি অবস্থা, এখানে কি হয়েছে, স্যারের কাছে মার খাইছিলি? তো এখনকার পার্সপেক্টিভে যদি দেখেন, এরকম যদি মার কাউকে দেওয়া হয়, সে টিচারকে মারবে। উল্টা হয় টিচারদেরকে, মানে আপনাদের সময়টাতে বা আমাদের সময়টার কথাও যদি বলি, আমাদের বাবা মায়েরা সবসময় স্কুলে যেয়ে বলতো যে আমরা বাচ্চার মানে হাড্ডি হাড্ডি তো বোঝেন, মানে শুধু হাড্ডিগুলো চাই, বাট মাংস আপনার, হাড্ডি আমাদের, আমাদের মাংস আপনার। তো এরকমটা দেখেছি আমরা আমাদের মা বাবাদেরকে বলতে, এবং টিচাররা অনেক শাসন করতো। কিন্তু এখন পার্সপেক্টিভ আসলে পুরাই বিপরীত। ব্যাত উঠে গেছে। একটা যদি বাচ্চার উপরে কোনোভাবে আঘাত করে কোনো শিক্ষক, সেক্ষেত্রে শিক্ষকদের উপর কিন্তু অনেক একটা চাপ কিন্তু গার্জিয়ানরা দিয়ে থাকে, আমরা যেটা জানি বর্তমান পার্সপেক্টিভে। তো আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাব, তারপর শুনবো আসলে তার মায়ের পর, অর্থাৎ 1 মাস মায়ের ব্যথাটা ছিল, সেটা নিয়ে একটু লাস্টে শুনবো। তার আগে একটু ছোট্ট বিরতি নিতে চাই। 24-এর বিজয়টা শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থীর স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু চান্স পায় মাত্র গুটি কয়েকজন। তুমি যদি তোমার এই স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, প্রথমেই তোমার যে স্টেপটি নিতে হবে সেটি হচ্ছে সঠিক মেন্টর বাছাই করা। আমরা আমাদের এই বিড়িলাভ এডুকেশন থেকে দেশ সেরা মেন্টরদের তত্ত্বাবধানে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি বিজয় 24 ভার্সিটি। মানবিক শাখা অর্থাৎ খ ইউনিটের জন্য রয়েছে আমাদের সর্বমোট 182-র অধিক ক্লাস। এছাড়াও তোমাদের প্রিপারেশনকে হাইয়েস্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য রয়েছে তোমাদের জন্য লেকচার শেষে লেকচারের পিডিএফ শিট। এছাড়া রয়েছে সাপ্তাহিক এক্সক্লুসিভ সব মডেল টেস্ট। এছাড়া তোমাদেরকে সেরা বানানোর জন্য আমাদের রয়েছে 24 ঘন্টা পার্সোনাল মেন্টরিং এর ব্যবস্থা। প্রতি বছর ব্যবসা শিক্ষা শাখা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে 40,000-এরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করলেও পাশ করতে পারে কয়েক হাজার শিক্ষার্থী। তার মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় মাত্র 930 জন। তাই তোমাদের প্রস্তুতিকে গুছিয়ে দিতে আমরা দিচ্ছি 170-এরও অধিক ক্লাস। শুধু কি তাই না, তোমাদের জন্য থাকছে প্রতিটি শিক্ষার্থীর জন্য ওয়ান স্টপ সলিউশন সিস্টেম, যেখানে তোমাদের সমস্যা সমাধানে থাকছে দেশসেরা মেন্টর। আমাদের এই ব্যাচটি কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তোমরা নিতে পারছো না, এই ব্যাচটির মাধ্যমে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ প্রস্তুতি তোমরা নিতে পারবে। এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট পরবর্তী তোমরা যারা 100 জনের মধ্যে আমাদের এই ব্যাচটিতে ভর্তি হবে, তোমাদের জন্য থাকছে 1000 টাকা ছাড়। এবং যারা এ প্লাস পেয়েছো, তোমাদের জন্য ঠিক একই ছাড়ে তোমরা ভর্তি হতে পারবে। সুতরাং আর দেরি কেন, নিজের স্বপ্ন পূরণে আজকেরই ভর্তি হয়ে যাও আমাদের বিড়িলাভ এডুকেশনের বিজয় 24 ভার্সিটি ব্যাচটিতে। থ্যাংক ইউ। বিরতির পর আমরা আবার চলে আসলাম। এটা আমার এসএসসি জার্নি ছিল, তো 5 পয়েন্ট নিয়ে। এরপর আমার মাধ্যমিকে, পরে উচ্চ মাধ্যমিক, যেটা মানে এসএসসি তে আপনার জিপিএ 5 ছিল? এসএসসি জিপিএ 5 এবং আমার স্কলারশিপও ছিল, এটা স্কলারশিপ পেয়েছেন যেটাকে বলা হয়। তো এরপরে এইচএসসি জার্নিটা সম্পর্কে আমরা শুনবো তার কাছে, এবং এইচএসসির পরেই মূল যে একটা যুদ্ধ যেটাকে বলে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, সেটাও আমরা শুনবো, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা এখন যারা অ্যাডমিশন দেবে অথবা যারা পরবর্তীতে অ্যাডমিশন দেবে, যেসব শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের জন্য কিন্তু এই বিষয়টা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি মনে করি সকল গার্ডিয়ান হোক বা শিক্ষার্থী হোক, সবারই আসলে তার জীবন সম্পর্কে এই বিষয়গুলো আসলে শোনা উচিত। আচ্ছা, এরপরে আপনার এইচএসসি বা এটা কেমন ছিল আসলে, বা 2 বছর এইচএসসি লাইফটা? এইচএসসি সম্পর্কে বলতে গেলে সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডমিশনটাও এসে যায়, অ্যাডমিশন জার্নিটাও। বাট আমার ক্ষেত্রে একটু ভিন্নতা ছিল। অ্যাডমিশন জার্নি ছোটবেলা থেকে আব্বুর স্বপ্ন ছিল, মানে আমি যখন ভালো রেজাল্ট করছি এসএসসি, তখন তার স্বপ্ন ছিল যে ছেলেটাকে একটা ভালো জায়গায় পড়াতে হবে, ভালো ইউনিভার্সিটিতে পড়াতে হবে। ভালো ইউনিভার্সিটিতে পড়াইতে হবে। তো ভালো ইউনিভার্সিটি বলতে কোনটা? তো আমার আব্বু আম্মু ভালো ইউনিভার্সিটি বলতে প্রথমত তারা বুঝতো
তো সবাই বুঝতো ঢাকা ইউনিভার্সিটি, এবং আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম সেহেতু আমার জন্য ঢাকা ইউনিভার্সিটি। এবং আমি উচ্চ মাধ্যমিকে এসেও কিন্তু বাণিজ্য শাখায় ভর্তি হই, কমার্সেই ভর্তি হই। এবং এই যে মানে এই স্বপ্নটা শুরু আপনার এইচএসসি ফার্স্ট ইয়ার থেকেই যে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, বা আপনার মা বাবার আশা ছিল? নট লাইক দ্যাট, এরকমটাও নয়। একটু হচ্ছে এখানে একটু ভিন্নতা আছে। আমার হচ্ছে বিশ্ববিদ্যালয় বলতে জাস্ট জ্ঞান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, কিভাবে চান্স পাইতে হয় এটা সম্পর্কে আমি টোটালি জানতেন না? না, এটা তো পরের বিষয়, মানে একটা স্বপ্ন ছিল আপনার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার। আমি হচ্ছে পড়লে বিশ্ববিদ্যালয়ে পড়বো, কোন বিশ্ব ঢাকা বিশ্ব। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কিভাবে পরীক্ষা কোনো কিছু টোটালি মানে এটা আনকনসিয়াস, পুরো আনকনসিয়াস, সাবকনসিয়াস বলবো না, এটা সম্পর্কে আমি পুরো আনকনসিয়াস। আমি এইচএসসি তে ফোকাস করি, এটা সবার প্রথমে আমার এইচএসসি টা ভালো করতে হবে। ওইখানে আমার কিন্তু যেসব টিচার ছিলেন, টিচারদের সাথে এত ভালো সম্পর্ক ছিল আমার কলেজে। আমার চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ বলে একটা কলেজ ছিল, এটা সাতক্ষীরাতেই, সাতক্ষীরা আমাদের যে উপজেলা আছে সেখান থেকে আমাদের ইউনিয়নে আর কি। এখন ওইখানে কিন্তু আমার যে জার্নিটা শুরু হয়, এখন জার্নিটা শুরু হওয়ার পরে টিচার থেকে অনেক সাপোর্ট পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি, এবং আমার যে ফোর্সটা পড়ালেখার প্রতি আরো বেড়ে গেছে। এখন ইয়ার ফাইনাল সবগুলোতে আমি মোটামুটি টপে, তো মোটামুটি আমার সবগুলো কলেজের পরীক্ষাতে এ প্লাস ছিল এবং প্রচুর মার্কস পাইছি, অনেক মার্কস পাইছি। তো ওইখান থেকে মোটামুটি জার্নিটা শেষ হয়, টিচারদের সাথে ভালো সম্পর্ক ছিল। এবং আমি ওই টাইমে অনেকগুলো বই পড়ছি, অনেক বই পড়ছি বলতে আমার ক্লাসের বই পড়ছি। আমি মোটামুটি এইচএসসিতে আমি 2-3টা সেটের বই কিন্তু শেষ করেছি। আপনি যদি বলেন আমার হচ্ছে লেকচার পাবলিকেশন আর অক্ষরপত্র, খালেকুজ্জামান যিনি ছিলেন এনাদের বইগুলো পড়ছি মোটামুটি। এদের সব বই 2-3টা সেট আমি পড়ছি, কমার্সের যে করে আছে। আমি এখন পড়ার পরে আমার মনে করেন একটা নলেজ ছিল। এবং ইংলিশ, আপনি যদি অ্যাডমিশনে জার্নিটা শুরু করতে চান অবশ্যই আপনাকে ইংরেজিটা প্রথমে মাথায় আনতে হবে। এবং ইংরেজিতে আমি কিন্তু অতটা হচ্ছে আমার যে উচ্চারণটা শুদ্ধ ছিল না। এবার আমি কি করছি, হাই স্কুলের পরে আমি কিন্তু মানে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে এসে আমার ক্লাস শুরু হওয়ার আগে, কোভিডের বন্ধ ছিল, তারপরে যখন আমার ক্লাস শুরু হয়, ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু অলমোস্ট আমি বই ইংরেজি ফার্স্ট পেপার শেষ করে ফেলছি, ইংরেজি। এবং আমার হচ্ছে এমন একটা পর্যায়ে চলে আসি, আমার কিন্তু ইংরেজি ফার্স্ট পেপারের ভিতরে কোন শব্দ এই বইতে কয়বার আছে এটাও ধারণা ছিল। মানে বুঝতে পারছেন, মানে আসলে একটা মানুষ কতবার একটা বই পড়লে, আর ইংলিশ যে ফার্স্ট পেপার বইটা এইচএসসি প্যাসেজ গুলো কিন্তু খুবই কঠিন, এবং সেটা মানে খুবই ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, তারপর? তো এইভাবে আমি ইংরেজিটা আমার মোটামুটি টেক্সট বুক আমার অনেকবার বহুবার শেষ হয়ে যায়। এবং আমি অনেক প্যাসেজ আমি আন্দাজে হচ্ছে মনে করেন 2-3 প্যারা 4-5 প্যারা পড়তে পারতাম, আমি বই দেখা ছাড়া বহু লাইন বাই লাইন পড়ে দিতে। এখন যদিও এখন আর ওইটা আমার 2 বছর হয়ে গেছে, আমি ইউনিভার্সিটি চলে আসছি, এখন এখন তার পড়া দরকার। না, এখন অলমোস্ট আমি হচ্ছে আহ, নিজের, এখন তো ইংলিশে আমাদের ক্লাসগুলো হয় যেহেতু আমি বিবিএ তে অধ্যয়নরত আছি, এফবিএস এ। এখন ওই যে বই শেষ করি, এখন কিন্তু আমার ঢাকা ইউনিভার্সিটি পড়তে হবে। তো অনেক ফ্রেন্ডকে দেখতাম ওরা এইচএসসি শুরু থেকে প্রস্তুতি নিত, এখন আমি এগুলো সম্পর্কে জানতাম না, আমার যোগাযোগের হয়তো একটু ল্যাগ ছিল, কমিউনিকেশন মানে সমস্যা ছিল, আমি ওই জন্য এইগুলো সম্পর্কে একটু কমই জানতাম। কিন্তু আমি জানতাম যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, এবং আমার আব্বু বলতো তোকে সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়াবো এবং এতে আমার যা খরচ হয় হবে, তো তুই হচ্ছে আমি সব বিশ্ববিদ্যালয়ে তোকে পরীক্ষা দেওয়াবো, এবং টার্গেট হচ্ছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার আস্তে আস্তে যখন আরো রেজাল্ট ভালো হয় তখন এক্সপেকটেশন কিন্তু আমার আছে, গ্রাজুয়ালি কিন্তু এক্সপেকটেশনটা হাই হতে থাকে। তো আমার যে ওই টাইমে মামা ছিল, অনেকেই ছিল, আমার খুব কাছের একজন মামা আছে আমার আব্বুর সাথে আর কি, উনি অনেক ক্ষেত্রে কিন্তু আমার হেল্প করেছেন, অনেক ক্ষেত্রে বলতে অনেক ক্ষেত্রে। তো উনি আমার ফ্যামিলির মানে একজন মেম্বার মতো। তো উনি সবাই এবার যে শুভাকাঙ্ক্ষী পেয়ে যায়, এবং সবাই বলতো যে এই ছেলেটা ভালো করবে ভালো করবে। তো এই যে একটা ভাবনা চিন্তা নিয়ে আমি শুরু করি, এবং এইচএসসি আমার এ প্লাস হয়। এবং এইচএসসির শেষ দিন পর্যন্ত আমি অ্যাডমিশনের, এইচএসসি শেষ হওয়ার, পরীক্ষা দেওয়ার মানে পরীক্ষা শুরু হওয়ার আরো 3 মাস আগে আমি কিছু বই কিনি, অ্যাকাউন্টিং এর জন্য কিনি, আর হচ্ছে আপনি জিকের জন্য কিনছিলাম, বাংলার জন্য কিনছিলাম। এবার এডমিশন মানে আপনার এইচএসসি জার্নিটা শেষ হলো, আপনি এ প্লাস পেয়েছেন, তারপর এডমিশন জার্নিটা মানে কি এইচএসসি এর অনেকে আছে টেস্ট পরীক্ষা দিয়ে হচ্ছে এডমিশন একটা প্রস্তুতি নেয়, এরকমটা কি প্রস্তুতি নিয়েছিলেন নাকি এইচএসসি পরীক্ষার পরে এসে প্রস্তুতি নেওয়া? আপনি যেটা বললেন টেস্ট পরীক্ষার পরে কিনা আর কি, টেস্ট পরীক্ষার পরে কিনা আমি বই কিনছিলাম, মাঝে মধ্যে বইটা দেখতাম, কিন্তু যখন ওই যে কোশ্চেনটা আমার মাথায় ওইখানে আসতো, এখন আমি তো বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনের যে প্যাটার্নটা, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়াস, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়াস অ্যাবাউট দ্যাট। তো এই যে আমার যে আইডিয়াগুলো ছিল না, এখন না থাকার কারণে আমি যে হুট করে একটা নতুন জিনিস দেখবো এবং আমার মাথার ভিতর প্রেশার ক্রিয়েট হয়ে যাবে, মানে আমি কি দেখলাম এটা, মানে কি দেখেছি। তো ওইটাই আমার মনে আসতো যে আমি তো এই ধরনের কোশ্চেন কোথাও দেখিনি। আমি এখন আমি অ্যাকাউন্টিং এ পড়ছি, আমি তো কোশ্চেন ব্যাংক দেখছি ঢাকা ইউনিভার্সিটি বিগত সালে, আমি কোশ্চেন ব্যাংক কিনে রাখছি সবার কত আগে।
মানে আমি এটা এইচএসসির মাঝামাঝি সময় কিনি, এবং টেস্টের আগে আরো কিছু বই কিনি, এটিএম টাইপের মানে কিছু কিছু বই কিনি যেগুলো বাজারে আর কি চলে। তো কিছু কিনি আমি, কিনে টুকটাক দেখতাম, কিন্তু পড়া হইতো না। জিকে কিনি, এবার আমি তো জানতাম না যে কমার্সে জিকে লাগে না, তাইলে আপনি এইখানটাই বুঝবেন যে আমি অ্যাডমিশন সম্পর্কে তেমন কিছু জানতামই না। তার মানে আপনি কমার্স হচ্ছে জিকেও পড়েছেন আর কি অনেকদিন। জিকে পড়ছি। এবার আমার ততদিনে এইচএসসি পরীক্ষা চলে, শেষ হয়। এবার এইচএসসি পরীক্ষার ভেতরে পড়ি, এইচএসসি বই যেহেতু ভালোভাবে শেষ ছিল, ফুল সিলেবাসেই শেষ করছিলাম। হাফ সিলেবাস, শর্ট সিলেবাস ছিল, কিন্তু আমি ফুল সিলেবাস পড়ছি। ফুল সিলেবাস পড়েছেন? হ্যাঁ, ফুল সিলেবাস পড়ছি, এবং আমি সবার আগে ফুল সিলেবাস শেষ করি, পরে আমি এনসিটিভি সিলেবাস দেখে শর্ট সিলেবাস পড়ি। মানে আগে ফুল সিলেবাস গুলো শেষ করে রাখছিলাম, তারপর শর্ট সিলেবাস। এখন আমিও যারা স্টুডেন্ট আছে, আমি অবশ্যই তাদের জন্য অ্যাডমিশনের প্রথম পয়েন্ট যেটা বলতে চাই, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই তাদেরকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বলুক, অন্য ইউনিভার্সিটি বলুক, ফুল সিলেবাসে পরীক্ষা হবে না, কিন্তু তাকে ফুল সিলেবাসে অবশ্যই প্রিপারেশন রাখতে হবে। রাখতে হবে, মানে প্রিপারেশনের কোনো মাইর নেই আর কি। এডমিশন জার্নিটা আসলে সময় খুব অল্প থাকলেও, যেমন এসএসসি জার্নিটা হচ্ছে 2 বছর পাওয়া যায় বা 1 বছর 8 মাস, কিন্তু এডমিশন সময়টা হচ্ছে 4 মাস বা সর্বোচ্চ 4 মাস বা 3 মাস এরকম টাইম পাওয়া যায়। কিন্তু আপনার ওই যে 2 বছরে যে পড়াটা আসলে পড়তে হয়, তার চেয়ে কিন্তু পড়া বেশি এডমিশনে, যেটা আপনার 3-4 মাসে কভার করতে হবে। আচ্ছা, এরপর আপনি এইচএসসি শুনলাম এবং আপনি হচ্ছে প্রস্তুতি নেওয়া শুরু করলেন। অ্যাডমিশন কি আপনার প্রস্তুতিটা মানে বা কোনো কোচিং এ যেয়ে পড়া, নাকি অনলাইনে যেয়ে পড়া, নাকি বাসায় বসে পড়েছিলেন কোনো বই টই কিনে? এবং এই জার্নিটা আসলে আপনার এই যে 3 বা 4 মাসের জার্নিটা কেমন ছিল, আপনি কেমন পড়াশোনা করেছেন, সেটি যদি একটু আমাদের দর্শকদের বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ। তো এই বিষয়ে আমি মানে ইস কাইন্ড অফ, মানে এই যে আপনি বললেন না, অনেক কিছু হচ্ছে বিষয় আছে আমার ক্ষেত্রে, আমি যদি ফিল করি। তো আমি হচ্ছে ফোন চালাইতাম, ফোনের ক্ষেত্রে বলি। তো আমি যখন ইন্টারমিডিয়েট, এই যে ফোনটা আর কি আপনি দেখবেন, এই যে এই ফোনটা আর কি, এখন আছে এই ফোনটা আর কি। তো এই এই ফোনটা যখন আমি পাই ফার্স্ট, তো পাওয়ার পরে মানে মানুষ হুট করে নতুন জিনিস দেখে না, নতুন ফোন চালানো শুরু করেন আপনি এডমিশন মানে এইচএসসি পরেই? এইচএসসি পরে, না এইচএসসি পরে না, মানে এইচএসসি তে আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি, তখন এই ফোনটা আমি হাতে পাই, এন্ড দিস ইজ দ্য ফোন, ইউ ক্যান সি ইট। এবং এই যে এই ফোনটা আর কি যখন আমার আসে হাতে, নতুন জিনিস পাইছি, এখন ইউজ করতে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, জিমেইল, চার্জার, টিকটক, লাইকি, মানে টোটাল যে কয়টা অ্যাপস আছে আপনি বলবেন ওই টাইমে ট্রেন্ডিং এ চলছে, সবগুলো অ্যাপস এই বাবাজিতে হচ্ছে ইনস্টল। আমরা দেখতে পাই এই যে আমাদের বাংলাদেশে অসংখ্য শিক্ষার্থীরা পড়াশোনা ভালো করতে পারে না, এর মধ্যে সবচেয়ে মূল একটা কারণ হচ্ছে এই ফোনটা। আর বর্তমানে আমরা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় দেখতে পাচ্ছি যে এই ফোনে শুধু শিক্ষার্থীদের যে সময় নষ্ট করার বিষয়টা এরকম না, আমরা দেখতে পাচ্ছি অনেক বয়স্ক লোকেরা যারা মূলত স্মার্টফোন চালায়, তারা বারবার রিল দেখে, অনেকটা টাইম কিন্তু এখানে তারা সময় নষ্ট করে। এখন আপনার কাছে এই ফোন চালিয়ে আপনার পড়াশোনাটা আসলে কিভাবে ব্যালেন্স করতে পেরেছেন? তারপর কিন্তু আপনি ভালো রেজাল্ট করেছেন, যেটা অনেকেই পারে না। মানে অনেক বলতে অনেকেই পারে না, খুব কম সংখ্যক শিক্ষার্থী ছাড়া অনেকেই এই ফোন এবং পড়াশোনা ব্যালেন্স রাখতে পারে না। তারা দেখা গেছে বেশিরভাগ সময় ফোনে দেয়। তো এইটা ব্যালেন্সটা আপনি আসলে কিভাবে রেখেছেন? মানে এটা কি কোনো আপনার মাথায় কেউ কোনো মোটিভেট দিয়েছে বা কেউ কোনো রুটিন অনুযায়ী আপনি ফলো করছেন কিনা, নাকি আপনি আপনার মতোই যে না আমি এই টাইমটা মোবাইল চালাবো, এই টাইমটা পড়াশোনা করবো, এরকম ছিল? আচ্ছা, ওই যে আপনি এতক্ষণ যে কথা বললেন, তারপরে আমি একটু টিচারের কথা বলছিলাম। আমার স্কুলের এই যে মানে আমার মাধ্যমিক স্তরে যে শিক্ষক ছিলেন, উনি আমাকে আরো মোটিভেট করতো, তোমার যদি হচ্ছে পড়ালেখার জন্য এতই ফোন দরকার হয়, মানে আমাদের গ্রামের বিষয়, তাহলে তুমি পিসি কিনো, ল্যাপটপ কিনো, এগুলো দিয়ে ইউজ করো, তুমি পড়ালেখার কাজে ইউজ। এখন তার মানে উনিকে ফোনটা নিয়ে আমাকে ডিমোটিভেট করতেন। এখন এখন আমি ফোন কিনছি, কেনার পরে মানে আমার করোনার সময়, তো এখন আমি অনলাইন ক্লাস করবো এই জন্য ফোন কিনছি, ক্লাস শুরু হয়ে গেছে, আমি অনলাইন ক্লাস করার জন্য ফোন কিনছি। এখন কিন্তু অনলাইন ক্লাস করার জন্য আমি যখন ফোন কিনছি, ফোনটা আমি ঠিক করছি যে মানে এরকম মানুষ ব্যতিক্রম, মানে মানুষ বেশিরভাগই এরকম ইউজ করে, কিন্তু আমি চেষ্টা করবো আমার ক্ষেত্রে যেন এই ব্লেমটা না আসে যে তোর ফোন দিয়ে রেজাল্ট খারাপ হয়ে গেছে। আসক্ত যাতে না হয়ে যায়, এই সেন্সটা আপনার মাথায় ছিল? এই সেন্সটা আমার মাথায় ছিল যে আমি এটাতে আসক্ত হব না। এখন ফোন ইউজ করছি, এটাতে আসক্ত হব না, আমি এটার হচ্ছে একটা ডিফারেন্স, মানে ডিফারেন্ট ইউজ করে দেখাবো। তো এই ক্ষেত্রে আমি ইউজ করতে থাকি, ওইভাবে ইউজ করি, এবং আমি পড়ালেখাটাও কন্টিনিউ করি। এবং আমি অলমোস্ট কিন্তু আমার এসএসসি তে যতগুলো বই শেষ করি, তার থেকে অলমোস্ট, আপনি যদি আপনাকে একটা হচ্ছে এই বিষয়ে নলেজ দিই, এটা পড়ালেখা সম্পর্কে আসলে এ করলাম, যেহেতু আমি বলছি আমার লাইফ স্টোরি সম্পর্কে। তো আমি কিন্তু এসএসসি বই পড়ছি, আমি অ্যাডমিশনের বই টুকটাক দেখছি, এসএসসি তে আমি অ্যাডমিশন সম্পর্কে আলাদা বলবো। এখন ওই টাইমে আমি হচ্ছে তুলনামূলক ধর্মতত্ত্বের কিছু বই পড়তাম। আপনাকে যদি বলি, আমি হচ্ছে এইচএসসি তে 7 মাস আগে আমি প্রায় হচ্ছে আমার এইচএসসি বই পড়ছি, সবগুলো পড়ছি, প্রপার কমপ্লিট, মানে প্রপার সবকিছু শেষ করছি।
আমি কিন্তু এর ভিতরে প্রায় 4000 পেজ পর্যন্ত তুলনামূলক ধর্মতত্ত্বের বই পড়ছি। ধর্মতত্ত্বের বই মানে এক্সট্রা? ধর্মতত্ত্বের বই, যেখানে আমি উপন্যাস পড়ছি, কিছু কিছু শরৎচন্দ্রের উপন্যাস দু একটা পড়ছি, কিন্তু ধর্মতত্ত্বের যে বইটা, যে তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে একটা ফ্যাসিনেশন ছিল, ওই বইগুলো 4000 পেজ মতো আমি কিন্তু পড়ছি। আমার এখনো ওইগুলো মাথায় আসছে। তাহলে আমার আই হ্যাভ দ্য ফোন, আই ইউজ ইট ওয়েল। তো আপনার কাছে থাকতে পারে, ফোন থাকবে না কেন? এটা প্রযুক্তির একটা, এন্ড টেকনোলজি ইজ ফায়ার, এটা মাথায় রাখতে হবে। এভরি লাইফ ইউ ক্যান ইউজ ইট, প্লাস ইউ ক্যান ইউজ দ্য ফায়ার ফর ডিস্ট্রয়িং সামথিং, এর জন্য কিন্তু ইউজ করতে পারেন। এখন আমার ক্ষেত্রে আমি এটা ভালো কাজে ইউজ করছি। যেমন তিনি কিন্তু ফোনটা এবং পড়াশোনাটা কিন্তু ব্যালেন্স করতে পেরেছেন, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আসলে এটা কোনো ভবিষ্যৎ না, এটা আমাদের সুফল দেয়, বাট এটার কুফলটা একটু বেশি, যেটা আমাদের নাকের চোখের সামনে সবসময় বেশি বেশি ঘুরে। তো এই জন্য অবশ্যই আমাদের এইটা ব্যালেন্স রেখে আমাদের যেটা মূল ফোকাস, সেটা কাজ হোক পড়াশোনা হোক, এটার দিকে আমাদের সবচেয়ে আগে ফোকাস গুলো দেওয়া উচিত। তো যাই হোক, আপনার অ্যাডমিশন জার্নিটা একটু আমাদের শেয়ার করেন, যেটা আসলে খুবই ইন্টারেস্টিং হয়তো সবার জন্য। ধন্যবাদ। অ্যাডমিশন জার্নি শুরু করার আগে প্রথম দিকে আমার ওই যে টিচার ছিল, যার কাছ টিচার বলতে আমার উচ্চ মাধ্যমিকে এসে একজন টিচার ছিলেন, যার কাছ থেকে আমি তুলনামূলক ধর্মতত্ত্বের বইটা মূলত পড়ছি। মানে অনেকগুলো বই তিনি আমাকে দিতেন এক্সট্রা পড়ার জন্য। এখন ওই শিক্ষক আমাকে বলতেন যে কোচিং করে, উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 134তম হয়েছিলেন এবং ওই টাইমে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত। এবং উনি হচ্ছে মানে যে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে জানতেন না, কিন্তু উনি এত ব্রিলিয়েন্ট ছিল যে 20 দিন মাত্র উনি টোটাল বই শেষ করে সবকিছু পড়ে এবং ওনার সম্পর্কে, উনি ওই টাইমে হচ্ছে স্টুডেন্ট পড়াইতো, তো এখন ওনার জ্ঞান ছিল, উনি 20 দিনে 134তম হয়ে গেছিল, মানে পড়ে উনি 20 দিন প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 134তম হয়েছিল। হ্যাঁ, উনার হচ্ছে এফোর্টটা, কারণ উনি এইচএসসি লেভেলে এত পরিমাণ পড়ছে, এইটা মানে কি বলবো, মানে ওই বই ওনার সবসময় মাথায় গেঁথেছিল। এখন এই যে গেঁথে থাকার এর সাথে এক্সট্রা কিছু অ্যাড করছে, এটা মিলে হয়ে গেছে অ্যাডমিশন জার্নিতে উনি একটা ভালো কিছু করছে। উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টে উনি অধ্যয়নরত ছিলেন। আচ্ছা, আপনি অ্যাডমিশন জার্নিতে আপনি কতক্ষণ পড়াশোনা করতেন? অ্যাডমিশন জার্নিতে এখন আরেকটু বলি অ্যাডমিশন, তারপরে তো আমি হচ্ছে ওই যে টিচারের কাছ থেকে ইন্সপায়ার হওয়ার পরে কিন্তু আমি কোচিং এ ভর্তি হওয়ার প্রতি আমার ইন্টারেস্ট চলে যায়। এখন অলমোস্ট শেষের দিকে চলে, যখন আমি একদিন রাতে বই কিনতে যাব, মানে আজকে রাত এবং কালকে সকালে আমি বই কিনতে যাব, টাকা আব্বুর কাছ থেকে নিছি। এখন আব্বু বারবার জিজ্ঞেস, তুই কি কোচিং এ ভর্তি হবি? এখন আমি পারিবারিক দিকের কথা অনেক ক্ষেত্রে চিন্তা করেছি যে আমার পারিবারিক দিক থেকে এটা ব্যালেন্স করতে পারবে কিনা যদি একটা জেলা শহরে যাই। এবং আমি অ্যাডমিশনের আগে কিন্তু আমি বের হই নাই কোথাও, আমি আমার এলাকার বাইরে, আমার আব্বু ছাড়তে গেলেও আমার মানে এই তো কোথাও বের হই নাই, পারবে কিনা সার্ভাইভ করতে। এটা বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই হয়, আমি জানি যে যারা এতে থাকে নতুন শহরে এসে তারা কিন্তু এখন আমি যখন, আপনি দেখবেন আমি যখন নতুন শহরে আসি, আসার পরে আমি হচ্ছে বই কিনতে যাব, তো হুট করে রাত্রে আমার অনেক বন্ধু করছে, এক ফ্রেন্ড, সেও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে একটা ডিপার্টমেন্ট অ্যানথ্রোপলজিতে অধ্যয়নরত আছে। ওর দ্বারা আমি মানে মস্তিষ্কে মানে সাইকোলজিক্যালি ইনফ্লুয়েন্স হয়ে গেছি। এখন আমাকে ভর্তি হইতে হবে কোথায়? আমি যশোরে ভর্তি হবো না, আমি খুলনাতে ভর্তি হবো। এখন খুলনাতে ভর্তি হবো, কারণ ওইখানে আমার হচ্ছে আর অন্যান্য বন্ধু বান্ধব ছিল না। আমি খুলনাতে ভর্তি হলে আই ক্যান ম্যানেজ ইট, যে আমার বন্ধু বান্ধবের সাথে আমি আড্ডা দেওয়াও কম হবে নতুন শহরে, যে আমি খুলনাতেই ভর্তি হই। এখন আমি খুলনাতে ভর্তি হইলাম। খুলনাতে কোথায় ভর্তি হবো? এই যে কোচিং সেন্টার, এটা আমার ঠিক ছিল না। ওইখানকার একটা ব্যাচে আমি ভর্তি হই, একটা ভাই আমাকে ওইটা ঠিক করে দেয় যে তুমি এই ব্যাচটাতে ভর্তি হও, দিস ইজ বেটার ইন খুলনাস পার্সপেক্টিভ। এখন খুলনাতে ভর্তি হই, একটা বাসাটা সবাই ঠিক করে দেয়। এখন আমার তো আই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া বিফোর, আমার এই বিষয় সম্পর্কে যেহেতু আইডিয়া ছিল না, আমাকে যা ঠিক করে দেওয়া হয়েছে আমি ওখানে থাকছি। এবং খুব ভালোভাবে অনেক ভাইয়ারা হেল্প করছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে এক ভাই ছিল, উনি হেল্প করছে। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে এখন একটা ব্যাচ করায় এক ভাই, উনি হচ্ছে কোচিং সেন্টার ঠিক করে দিয়েছিল একটা ওনার বন্ধু বান্ধবদের কাছে। পরে আমি খুলনার আরো একটা হচ্ছে স্বনামধন্য কোচিং সেন্টারে আমি পড়ালেখা করেছি। পড়ালেখা করার পরে ওইখানে আমার মোটামুটি, তবে আমি এইটা ফোকাস করতাম অ্যাডমিশনে, আমাকে যদি ওরা 2 গুণ পড়ায় বা 1 গুণ পড়ায়, আমি ওদের থেকে 10 গুণ বেশি পড়ার চেষ্টা করব। অ্যাডমিশন জার্নি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে আমাকে কোচিং সেন্টার বলেন আর ব্যাচ বলেন, যে কোনো জায়গা বলেন, যেটা আমাকে পড়াই দিচ্ছে তার থেকে যেন আমার 10 গুণ আমি হচ্ছে বেশি পড়তে পারি। মানে আমার নিজের পড়াটা কিন্তু সব থেকে বেশি জরুরি। তাই মানে সবকিছুকে, আপনি ফোন চালান, আপনি রিলেশন করেন, আপনি যাই করেন, মানে ইউ ক্যান ডু এনিথিং, বাট আপনাকে মাথায় রাখতে হবে আপনার কিন্তু নিজের, আপনাকে ইউ শুড হার্ড ওয়ার্ক। এই যে 4 মাস, এইটা আপনি এইচএসসিতে A+ পাইছেন, জিপিএ 5 পাইছেন, বোর্ড টপ করছেন, কিন্তু আপনার ঢাবিতে চান্স হবে না, আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে চান্স হবে না যদি আপনি যদি ওই টাইমে যদি ভালো প্রস্তুতি না নেন। এখানে আরেকটা কথা প্রচলিত আছে যে ইউনিভার্সিটি এডমিশনের ক্ষেত্রে মেধাবী হওয়ার চেয়ে পরিশ্রমী হতে হবে।
পরিশ্রমীরাই মূলত ইউনিভার্সিটিতে চান্স পায়। বাট তুমি যে মেধাবী হলে যদি পরিশ্রমই না করো বা তুমি যতই গোল্ডেন এ প্লাস পাও, তারপর কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব না। আচ্ছা, এরপরে এরপরে ওই যে হার্ড ওয়ার্ক করতাম। তো অ্যাডমিশনে ভাই যেখানে আমি থাকতাম উনি আমাকে বোঝাইতো যে এই টাইমে তোমাদের হচ্ছে শরীর খারাপ হবে, এবং এই শরীর খারাপ হওয়াটা হচ্ছে তোমার সিম্বল যে তুমি পড়ালেখা করছো, মানে ইউ আর ওয়ার্কিং হার্ড। এখন আমি এই যে হার্ড ওয়ার্ক করছি, এটা করার পরে কিন্তু এই যে মাঝে মধ্যে কোচিং সেন্টারে গিয়ে ঘুমাই যাইতাম, বাইরে দেখে বলছে হ্যাঁ এ পড়ালেখা করছি পড়ালেখা। আমি যদি বলি, এক কথাই বলি, অ্যাডমিশন জার্নির কখনোই শর্টকাট ওয়ে হয় না। কিন্তু অনেকেই খোঁজে যে শর্টকাট ওয়েতে কিভাবে পড়া যায়, স্যার শর্টকাট শিখান আনতাম, বাট বাট এইটা কিন্তু আসলে আসলে ভালো ফলাফল দেয় না। মানে কখনোই না, এটা ভালো ফলাফল কখনোই আপনাকে দিবে না। আপনি শর্টকাট ওয়েতে অ্যাডমিশনে কখনোই সার্ভাইভ করতে পারবেন, ভালো ইউনিভার্সিটি পাবেন। এবং আপনাকে বলে দেওয়া শর্ট সিলেবাস, বাট শর্ট সিলেবাসে বেশি ফোকাস করেন, কিন্তু ফুল সিলেবাসটা আপনার জানা লাগবে। আপনি ফুল সিলেবাস সম্পর্কে সাবকনশিয়াস আনকনশিয়াস হওয়া যাবে না, আপনাকে ইউ হ্যাভ টু বি কনসিয়াস অ্যাবাউট ফুল সিলেবাস, বাট ইউ হ্যাভ টু রিড শর্ট সিলেবাস কেয়ারফুলি। এটাই, আপনাকে শর্ট সিলেবাস পড়তে হবে। এবং পাশাপাশি আপনার ইংরেজি দক্ষতাকে করতে হবে, এর জন্য ভালো মেন্টরের অবশ্যই দরকার। ভালো মেন্টর আপনাকে যদি গাইডলাইন দেয়, আপনাকে অ্যাডমিশন জার্নিটা হচ্ছে একটা, মনে করেন সমুদ্রের মতো। এটাকে যদি আমি একটা সমুদ্রের মতো তুলনা করি, আপনি পুরো সমুদ্রটাকে পাড়ি দিতে পারবেন না, কখনোই না। একটা বাউন্ডারি করতে হবে যে এরিয়াটা আপনি পাড়ি দিবেন। এখন ওই এরিয়াটা যদি আপনাকে পার করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে, ওই এরিয়াটাকে ফোকাস করতে হবে। আপনাকে পুরো সমুদ্রটাকে ফোকাস করার দরকার নেই, আপনি যে এরিয়াটা শেষ করবেন ওই এরিয়া বা বাউন্ডারিটা আপনি আগে ডিফাইন করেন। বাউন্ডারিটা ডিফাইন করার পরে কিন্তু আপনি একটা ভালো জায়গায় যাইতে পারবেন। এখন বাউন্ডারিটা ঠিক করেই কিন্তু আপনার সবকিছু হবে আর কি। তারপরে আমি হচ্ছে এভাবে পড়ালেখা শুরু করি, অ্যাডমিশনে প্রচুর পড়ালেখা করি এবং যে বইগুলো দরকার। এবং আমি যে ওই যে বললাম, অ্যাডমিশনের আগে আমি এইচএসসির সময় যে জিকে বইটা কিনেছিলাম, ওইটাকে আমি বৃথা যেতে দেয় নাই। কিন্তু আমি হচ্ছে অ্যাডমিশনে বি এবং সি ইউনিট দুইটারই প্রিপারেশন নিয়েছিলাম। আমি হচ্ছে এবার আমি সি ইউনিটের স্টুডেন্ট ছিলাম। এবং এখন কিন্তু এটা আগে ডি ইউনিটে হইতো, এখন কিন্তু আপনি চাইলে প্রতিটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে, একটা স্টুডেন্ট প্রতিটা ইউনিটে সে পরীক্ষা দিতে পারবে। সেজন্য কিন্তু এখন সে যে মানে কমার্স ব্যাকগ্রাউন্ড হোক, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, সে সব ইউনিট তার জন্য হচ্ছে ওপেন করা হয়েছে। কিছু ক্রাইটেরিয়া তাকে ফলো করতে হবে। কমার্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিছু সিট নির্দিষ্ট করা হবে, আর্টসে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিছু তাকে সিট নির্দিষ্ট করে দেওয়া হবে। এখন এইভাবে সে ভর্তি হতে পারবে। এখন আমি ওই যে পরীক্ষার সুযোগ পাইছিলাম, এখন ডি ইউনিট না, আমাদের সময় ওটা মূলত চালু হয়েছে, অর্থাৎ 22-23 সেশনে কিন্তু ওটা চালু হয়েছে প্রথম। এখন 22-23 সেশনে যখন ওটা আসার পরে আমি প্রথম দিকে এটা সম্পর্কে আমার হচ্ছে রুমমেটরা বলতো, মেসে যারা ছিল ওরা বলতো যে তুই এভাবে প্রস্তুতি নিতে পারবি কিনা, একটা দিকে ফোকাস কর, একটা দিকে ফোকাস কর। তো আমি ওইভাবে পড়ছি, আমি কারোর দিকে করি না, আমি প্রচুর নোট টোট করতাম, নোটগুলোকে আবার খাতায় লিখতাম। এই যে খাতায় লেখা এবং পড়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে একটা জিনিস পড়বেন 3 বার, কিন্তু খাতায় একবার লিখলে আপনার এটা মুখস্থ হয়ে যাবে। এই জন্য ইউ হ্যাভ টু কিপ নোটস। এখন এই নোটগুলোকে আপনি যদি রাখেন, তাহলে আপনার মনে করেন মোটামুটি একটা পরীক্ষার আগের রাত্রে আপনি এই যে এত বড় সিলেবাস আপনি পড়ে শেষ করতে পারবেন। অ্যাডভান্স অনেক নলেজ আপনাকে জানতে হয়। আপনাকে ইংলিশের ক্ষেত্রে যদি বলি, আপনাকে কিন্তু অনেক বিষয় জানতে হয় যেগুলো মানে আপনি এগুলো এর আগে জানেননি। এখন এইগুলো জানার জন্য কি করতে হবে, আপনাকে কিন্তু আর কি সেই মানে বইগুলো মানে হচ্ছে নোট করতে হবে। বেশি বেশি এক্সাম দেওয়ার কিন্তু বিকল্প নাই এখন, যেহেতু অনেক অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা না পেলে আসলে শুধু শুধু পড়ে কখনো ভালো করা সম্ভব না। হ্যাঁ, প্রশ্ন সম্পর্কে ধারণা নেওয়ার ক্ষেত্রে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছিলাম যে বিগত সালে কোন টপিক থেকে কতবার। তো এখন আরো সুবিধা হয়েছে, অনলাইন অনেক প্ল্যাটফর্ম আছে। এখন অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে কিন্তু আপনি ইজিলি অনেক এক্সাম ব্যাচ থাকে এইগুলোতে ভালো ভালো শিক্ষকদের কাছেও কিন্তু পড়তে পারে তার নিজের এলাকায়, নিজের মানে ঘরে বসে। কিন্তু আপনি ওইখানে কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন। তো এরপরে আমি হচ্ছে একটা এক্সাম ব্যাচে ভর্তি হই একটা কোচিং সেন্টারে। তো ওইখানে পরীক্ষা দিই, বেশি বেশি পরীক্ষা দিতে থাকি। এবং আমি পাশাপাশি 2টা ইউনিটের প্রস্তুতি বলতে আমার ফার্স্ট উদ্দেশ্য ছিল, যেহেতু আমার সি ইউনিটের পরীক্ষা আরো 7 দিন পরে ছিল, বি ইউনিটটা আগে হবে, আমি যাতে ভয়টাকে কাটিয়ে উঠি এই জন্য আমি এক্সাম দিয়েছিলাম। তো ফর্ম তোলার পরে আম্মু বলে ফর্ম তুলছিস, এটাতেও আশা করি চান্স হয়। মায়ের দোয়া খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং আমি ওই ক্ষেত্রে আমি পরীক্ষা দিই, পরে রেজাল্ট আসে এক এক করে। এবং ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট কিন্তু 1 মাস পরে এবং 30 দিন পরেই দেয়। 30 দিন। রিটেন আছে এই জন্য একটু লেট হয়। হ্যাঁ, রিটেন আছে এই জন্য লেট হয়। এবং অনেক ক্ষেত্রে দেখবেন ঢাকা ইউনিভার্সিটি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের খাতা দেখে না, এরা মানে সিটের 5 গুণ খাতা দেখে। অর্থাৎ যে কয়টা সিট আছে যে ইউনিটে, সেই কয়টা সিটের 5 গুণ খাতা। 2000 সিট থাকলে 10,000 খাতা দেখবে। তো সেই ক্ষেত্রে 10,000-এর ভিতরে অবশ্যই আপনার থাকতে হবে। এমসিকিউ থাকলে তারপরে আপনার রিটেন। শুধু পাস করলে হবে না, এরকম আর কি।
ক্রাইটেরিয়া আছে, এগুলো আস্তে আস্তে আরো গাইডলাইন যদি রিসার্চ করলে জানতে পারবেন। তো আমার ক্ষেত্রে ওইভাবে আমি পরীক্ষা দিই। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে আমার হচ্ছে চট্টগ্রামে আমার সিট আসে, মানে চট্টগ্রাম রেজাল্টটা 2 দিনের ভিতরে যেহেতু দিয়ে দেয়, কিন্তু আমার যেটা হচ্ছে প্ল্যানিং ছিল যে আমার এক্সপেকটেশন থেকে আমি ভালো রেজাল্ট এখানে করতে পারিনি, একটু পিছনের দিকে চলে যায়। বাট আমার হয়তো সাবজেক্ট আসতো, আমার সিরিয়াল ছিল, ভালোই ছিল এখানে, মানে মাঝামাঝির দিকে ছিল। এখন এবার আস্তে আস্তে জিএসটিতে, মানে এবার মানে রাজশাহীতে কত কত ছিল মেরিট? ওইখানে আমার হচ্ছে সামথিং 2700 এরকম ছিল। হ্যাঁ এরকম আসতো। ওই আমার হচ্ছে অনেক মানে অবশ্যই আসতো। এবং গুচ্ছতে কেমন ছিল? গুচ্ছতে মোটামুটি হচ্ছে আমি হচ্ছে রাজশাহীতেও দিই, রাজশাহীতেও হচ্ছে ওই 700 এরকম, রাজশাহীতে মোটামুটি আসে। তো আমি এগুলোতে আবেদন করি নাই আর, মানে পরবর্তীতে আবেদন করি নাই। গুচ্ছতে আমার রেজাল্ট আসে 1120 আসে, এবং আমার ঢাকা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটিতে মেইন টার্গেট ছিল। এখন আমি বলি যে খুলনা থেকে তাইলে আমি জিনিসপত্র ততদিনে সব গোছানো বাড়ি চলে গেছি, এখন জিনিসপত্র বেশি দিই নেই, মানে জিনিসপত্র ছেড়ে ছেড়ে যায় না, আমি যে খুলনায় ভর্তি হবো এই জন্য। তো খুলনায় পরে যখন ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট আসে, আই ওয়াজ সো মাচ সারপ্রাইজ। এবং আমি ওই সময়, এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি আমার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করছিলাম, যে কান্না করে দিছে? কান্না করে দিছি পুরো। দেওয়ার পরে আমার বি ইউনিট যে পরীক্ষা দিয়েছিলাম, আল্লাহ এটা ফল দিয়েছিল, বি ইউনিটে আমি 232তম হয়েছিলাম, এবং সি ইউনিটে পরবর্তী দিন সি ইউনিটে দেয়, এবং পরবর্তী দিন সি ইউনিটে আমি 891তম ছিলাম। 91। বি ইউনিট 232তম এবং সি ইউনিট হচ্ছে 891তম, এটা ছিলাম। মোটামুটি এটা আমার একটা স্বপ্ন ছিল যে হচ্ছে আমার আব্বুকে সরিয়ে ধরে, এটা একটা ইমোশন। আমি দেখছি, অনেক ভিডিও দেখছি অনলাইনে, যে ভাইয়ারা পড়াইতো তাদের অনেক ভিডিও দেখছি, যে তারা বাস্তবের উদ্যান হয়েছে। পরবর্তীতে এখন আমি আমার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, এখানে পড়ালেখা করছি। বাট ওই যে একটা থিম ছিল যে গ্রাজুয়ালি আই হ্যাভ টু বি, মানে ডেভেলপ মাইসেলফ, আই হ্যাভ টু ডেভেলপ মাইসেলফ, এই যে ধারণাটা, আই হ্যাভ টু ডেভেলপ মাইসেলফ গ্রাজুয়ালি, এই ধারণাটাকে নিয়ে এখন আগানোর চেষ্টা করছি। এখন এইটাই আমার জার্নি। ঢাকা ইউনিভার্সিটিতে আপনার চান্স পা কোন সাবজেক্ট পেয়েছেন? কোন সাবজেক্টে পড়াশোনা করছেন? আমি হচ্ছে আপনার হচ্ছে বি ইউনিটে হচ্ছে সোশিওলজিতে পাইছিলাম। পরবর্তীতে আমি সি ইউনিটে আমার বিবিএ তে একটা প্যাশন ছিল, যেহেতু ফ্রম কমার্স ব্যাকগ্রাউন্ড, এবং আমি এখন বর্তমানে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ ডিপার্টমেন্টে আছি। এই ডিপার্টমেন্টে আর কি, যেটাকে সংক্ষেপে ওয়েসেল বলে। তিনি কিন্তু সোশিওলজি, অর্থাৎ যেটাকে আমরা সমাজ বিজ্ঞান, যেটা বি ইউনিটের মধ্যে কিন্তু একটা ভালো সাবজেক্ট, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ল, কিন্তু তার একটা প্যাশন ছিল সে বিজনেস ফ্যাকাল্টিতে পড়বে, যার কারণে সে বিজনেস ফ্যাকাল্টিতে চলে আসে এবং সেখানে ওয়েসেল ডিপার্টমেন্ট, যেটাকে সংক্ষেপে বলা হয়, এখানে পড়াশোনা করছেন। তো এখন আপনার এই ভার্সিটিতে চান্স পেয়ে আপনার আব্বু আম্মু এসেছিল আপনার সাথে কখনো, বা নিয়ে এসেছে? আসলে এই বিষয়ে আম্মু আসছিল হচ্ছে ভার্সিটিতে, একবার আসছে আমার চান্স পাওয়ার আগে, এবং ওই সময় বিজনেস ফ্যাকাল্টিটা ঘুরে একটু দেখেছিল। আমি বিজনেস ফ্যাকাল্টি সম্পর্কে জানতাম না আরো 2 বছর আগে। তো ওই টাইম আম্মু ওই টাইমে আসছে, এবং এখন যে ভার্সিটির সিনারিটা পাল্টে গেছে, তখন ওইটা ছিল না, মল চত্বরটা অন্যরকম ছিল। এখন আমরা মল চত্বরে যেহেতু বসে আছি, তো মল চত্বরটা অন্যরকম ছিল। আম্মু আসছে এবং আব্বু আসছিল। আব্বু যেহেতু বাইরে থাকে, আব্বু হচ্ছে বাইরে যাওয়া, বিদেশে যাওয়ার মানে কয়েকদিন আগে আব্বু হচ্ছে এই এয়ারপোর্টে আসার আগে আমার ক্যাম্পাসের দেখা যাচ্ছে টিএসসি পর্যন্ত আসছিল। আব্বুকে ঘোরায় দেখাইতে পারি না, পরে আমার নানি আসছিল, ওনাকে ঘোরায় দেখাইছি সব। তো আব্বুর অনেক ইচ্ছে ছিল ঘোরায়। মামা যে ছিল অনেক ক্ষেত্রে হেল্প করছেন আমার, উনি ওনার হেল্প সম্পর্কে। তো মামা হচ্ছে আসছিল, মামাকে ঘোরায় দেখাইছি, রাখছি। তো মোটামুটি এইটাই। ভার্সিটিতে চান্স পেয়ে যখন আপনি প্রথম ভার্সিটিতে আছেন, এখন বর্তমানে হলে থাকেন আপনি, রাইট? আচ্ছা, তো ভার্সিটিতে এসে আসলে কেমন লাগলো, যে এত সুন্দর পরিবেশ, এত এত নতুন নতুন মানুষ, এত বড় বড় লেভেলের মানুষ, একটু কেমন অদ্ভুত টাইপের লাগছে কিনা, অ্যামেজিং লাগছে কিনা, বা নিজের মধ্যে ভয় কাজ করছে কিনা, বা এক্সাইটেড ছিলেন কিনা, এই বিষয়টা আসলে কেমন ছিল আপনার? এখন ভয় বলতে আমার হচ্ছে ওই ক্ষেত্রে যে বিষয়টা হয়তো, প্রথম দিকে যখন নতুন একটা পরিবেশে আসছি, অবশ্যই নতুন নতুন মানুষ, নতুন নতুন লোকজনকে দেখছি, আমারও লাগছে যে এদের ভিতরে স্কিল আছে, আমার ভিতরে কেন এটা নাই। তো এই ধরনের ভাবনা চিন্তা অবশ্যই ছিল। আস্তে আস্তে এটার সাথে মানিয়ে নিছি আমি, মানিয়ে নিয়ে মোটামুটি এখন আর অসুবিধা হয় না। কারণ যে কোনো পরিবেশে আপনার পার্সোনালিটিকে যদি আপনি ঠিক রাখেন, যে আপনার পোটেনশিয়াল আছে, আপনি এগুলো ইউজ করতে পারবেন, আপনার ভিতরেও, প্রতিটা মানুষের ভিতরে কিন্তু কিছু না কিছু থাকে, এবং সেই জিনিসগুলোকেই মূলত আমাদের ইউজ করতে হবে। তো আমার ভিতরে, আমি একটা সময় বুঝতে পারছি যে আমার ভিতরেও কিছু না কিছু আছে, কিছু না থাকলেও আমার ভিতরে একটা জিনিস আছে যেটা আমি ইউজ করতে পারি। তো আমি ওই যে ভয় লাগা বা এই জড়তার কাজটা, আমি যখন আস্তে আস্তে আমি হচ্ছে মহসিনালে থাকতে শুরু করি, এরপরে হচ্ছে আপনার হচ্ছে জড়তাটা কেটে গেছে। এখন এখন আর মিশতে জড়তাটা, মিশতে মিশতে জড়তাটা কেটে গেছে। এখন আর মোটামুটি যে আমি এইখান থেকে আসছি, সাতক্ষীরা জেলা থেকে আসছি, না না এরকম একটা আসলে আমার অসুবিধা হবে, এরকমটা আর আমার ভিতরে নাই। এরপরে সর্বশেষ আসলে শিক্ষার্থীদের কি বার্তা আপনি দিতে চান, যারা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চায়, তাদের ক্ষেত্রে আপনি যদি ছোট্ট করে একটু বলতেন? ইউনিভার্সিটি যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এতক্ষণ তো অনেক কথাই বললাম। মেইনলি একটা জিনিস, এখানে আপনার যদি বিবিএ টার্গেট থাকে, আপনার
আইবিএ টার্গেট থাকতে পারে, আপনার যে কোনো ইউনিট টার্গেট থাকতে পারে, এবিসি বা আইবিএ যে কোনো ইউনিট থাকতে পারে। এখন মাথায় রাখতে হবে প্রত্যেকটা ইউনিটে কিন্তু একটা জিনিস কমন, যেহেতু ইংরেজিতে বেশি ভালো করতে হবে। বাট অ্যাডমিশন জার্নি এবং ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনের ভিতরে সবসময় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। সুতরাং আপনি কখনোই কিন্তু যে একটা সিঙ্গেল বিষয়ে বেশি ফোকাস করলেন এমন না, আপনাকে ব্যালেন্স রাখতে হবে, একটা স্ট্যান্ডার্ড প্রস্তুতি নিতে হবে, একটা ব্যালেন্স নিয়ে প্রস্তুতি নিতে হবে। আপনি একটা বিষয়ে ভালো প্রস্তুতি নিলেন, দেখা যাচ্ছে আপনি সারাদিন ইংলিশ পড়লেন কিন্তু আপনি বাংলাতে হাত দিলেন না, কিন্তু বাংলা পড়লেন ইংলিশে হাত দিলেন, এমন না। আপনার সবগুলোর ভিতরে একটা ব্যালেন্স রেখে পড়ালেখাটা চালিয়ে যেতে হবে, তাহলেই আশা করি ভালো করতে পারবে। প্লাস শর্ট সিলেবাস থেকে, হ্যাঁ শর্ট সিলেবাস পড়তে হবে, বাট ফুল সিলেবাসটাও কিন্তু একেবারে আনকনসিয়াস হইলে হবে না। এবং অবশ্যই নিজের বেশি পড়া লাগবে এবং হার্ড ওয়ার্কিংটা বেশি বেশি করতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাই বিভিন্ন কোচিং সেন্টার গুলোতে হচ্ছে, যেমন কোচিং সেন্টার না, মূলত আমরা যারা শিক্ষার্থী রয়েছে অসংখ্য টিউশন করি বা টিচারদের কাছে পড়ি, প্রাইভেট পড়ি, পরীক্ষা দেই, এবং দিন শেষে দেখা গেছে আমরা নিজেরা কিন্তু পড়াশোনা করার ওইরকম টাইম পাই না, ক্লান্ত হয়ে যায় বাসায় আসার পরে। কিন্তু এটা কিন্তু সবচেয়ে একটা ভয়ঙ্কর জিনিস, হ্যাঁ। কারণ আমাদের আসলে নিজেদের পড়াশোনাতে বেশি টাইম দিতে হবে, পরিশ্রমী হতে হবে। আপনি ওই যে আর আগেও যেটা বলেছিলাম যে আসলে মেধাবী হলেই ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কোনোভাবেই সম্ভব না, আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। এই জন্য নিজের পড়াশোনাটাতে অবশ্যই বেশি ফোকাস রাখতে হবে। তো ধন্যবাদ সাব্বির ভাই, আপনি আপনার আসলে সেই প্রাইমারি থেকে শুরু করে আজকে এই ঢাকা ইউনিভার্সিটিতে আপনি চান্স পেয়েছেন, কত শত যুদ্ধ যেটি আমরা শুনলাম আপনার জীবন নিয়ে। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা হচ্ছে এই যে যারা যোদ্ধা রয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটি হোক, বুয়েট হোক, এর যোদ্ধাদেরকে আমরা ধারাবাহিকভাবে আমাদের এই বিল্ড এডুকেশন স্টুডিও বলেন বা ল্যাব এডুকেশনের যে পডকাস্টিং যেটা আমরা করছি, তাতে ধারাবাহিকভাবে অনেক যোদ্ধাদের আমরা নিয়ে আসব। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন বিল্ড এডুকেশনের, এবং আশা করি আজকের যে প্রোগ্রামটি রয়েছে এটি সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।